আসসালামু আলাইকুম। কথা বলছি ডক্টর তানজিনা আফরিন, ক্লিনিক্যাল হেমাটোলজিস্ট, ইউনিকো হসপিটাল, গ্রিন রোড। আজকে আমি আলোচনা করব গর্ভাবস্থায় রক্তশূন্যতা কেন বিপজ্জনক এবং এটি প্রতিরোধের উপায় কী? গর্ভাবস্থা একজন নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে একটি। এই সময়ে মা এবং গর্ভস্থ শিশুর সুস্থতা নিশ্চিত করতে শরীরে রক্তের প্রয়োজনীয়তা অনেক বেড়ে যায়। কিন্তু যখন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম হয়, তখন তাকে আমরা বলি যে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হয়েছে। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গর্ভবতী নারীদের হিমোগ্লোবিনের মাত্রা 11 গ্রাম পার ডেসিলিটারের নিচে নামলে কিন্তু আমরা তাকে রক্তশূন্যতা হিসেবে গণ্য করি। তো আমাদের দেশে বিপুল সংখ্যক গর্ভবতী মা এই সমস্যায় ভোগেন, যা মা ও শিশু উভয়ের জন্যই কিন্তু মারাত্মক জীবনহানি ঘটতে পারে। আজকের আলোচনায় আমরা জানব কেন এই সমস্যাটি বিপজ্জনক এবং এর থেকে পরিত্রাণের উপায়গুলো কি কি। গর্ভাবস্থায় রক্তশূন্যতা কেন বিপজ্জনক? রক্তের হিমোগ্লোবিন মূলত রক্তের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ করে। তো গর্ভাবস্থায় যখন রক্তশূন্যতা দেখা যায়, তখন মা ও শিশুর শরীরে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়। এর ফলে নানাবিধ জটিলতার সৃষ্টি হয়। মায়ের জন্য ঝুঁকিগুলো হলো মা প্রচণ্ড ক্লান্তি এবং দুর্বল অনুভব করবেন, তার সবসময় অবসাদগ্রস্ত বোধ করবেন এবং তার দৈনন্দিন যে কাজগুলো করেন, সে কাজগুলোর শক্তি কিন্তু তিনি হারিয়ে ফেলবেন। এছাড়াও হৃদরোগের ঝুঁকি থাকে। মানুষের শরীরে যখন অক্সিজেনের অভাব মেটাতে হৃৎপিণ্ডকেও কিন্তু অতিরিক্ত কাজ করতে হয়। ফলে তখন তার বুক ধড়ফড় করা বা হার্ট ফেইলিউরের ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও সংক্রমণের ঝুঁকি থাকে। কারণ হলো রক্তশূন্যতার কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে গর্ভাবস্থায় বা প্রসবের পরে মা সহজেই বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হতে পারেন। এছাড়াও প্রসবকালীন সময়ে রক্তপাতের যে সমস্যাটা, যে প্রসবের সময় বা প্রসবের পরে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, যাকে আমরা পিপিএইচ বলি বা পোস্টপার্টাম হেমোরেজ। তো এটাও কিন্তু রক্তশূন্য মায়েদের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকির অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। গর্ভস্থ শিশুর জন্যও কিছু ঝুঁকি আছে, সেগুলো হচ্ছে প্রিম্যাচিওর বেবি। সেটা হচ্ছে রক্তশূন্যতার কারণে বাচ্চাটা সময়ের আগে কিন্তু জন্ম হতে পারে, যা একটি শিশুর বেঁচে থাকার সম্ভাবনাকে কমিয়ে দেয়। এছাড়াও কম ওজনের শিশু জন্ম নিতে পারে। গর্ভে শিশু প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেন না পাওয়ায় তার ওজন কিন্তু আশানুরূপ হয় না। এছাড়াও শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয়। জন্মের পরে শিশুর বুদ্ধিবৃত্তিক এবং শারীরিক বিকাশ ব্যাহত হতে পারে। তীব্র রক্তশূন্যতার ফলে গর্ভপাত ঘটার সম্ভাবনা থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় নবজাতক জন্মের কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করছে। কিভাবে বুঝবেন আপনি রক্তশূন্যতায় ভুগছেন? কিছু লক্ষণ দেখে কিন্তু আন্দাজ করা সম্ভব যে তিনি রক্তশূন্যতায় ভুগছেন। যেমন তার যদি চোখ, ত্বক এবং নখের কোনা ফ্যাকাশে হয়ে যায়, প্রবল মাথা ঘুরে বা মানে টায়ার্ডনেস ফিল করেন এবং অল্প পরিশ্রমেই তিনি টায়ার্ড হয়ে যান বা শ্বাসকষ্ট হয়, হাত পা সবসময় দেখা যায় যে ঠান্ডা থাকছে, তার মেজাজটা একটু খিটখিটে হয়ে থাকতেছে বা মন ভালো থাকছে না এবং কিছু অস্বাভাবিক জিনিস খাওয়ার প্রতি তার আকর্ষণ থাকে, যেমন মাটি বা বরফ খাওয়ার ইচ্ছা, বা অনেক সময় অনেকে কাঁচা চাল খায়। হ্যাঁ, এগুলো কিন্তু শরীরে প্রচুর আয়রনের ঘাটতির একটা লক্ষণ। রক্তশূন্যতা প্রতিরোধের উপায় কি? আমাদের সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমেই রক্তশূন্যতা কিন্তু প্রতিরোধ করা যায় এবং এর সমাধান করা সম্ভব। সেটা হচ্ছে তার মাকে অনেক আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। কারণ রক্ত তৈরির প্রধান উপকরণ হলো আয়রন। তো আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ২ ধরনের আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে। আয়রন সমৃদ্ধ খাবারের আবার ২ ধরনের উৎস আছে। একটা হচ্ছে প্রাণিজ উৎস, সেটা হচ্ছে গরু বা খাসির মাংস, কলিজা, লাল মাংস, ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, হ্যাঁ? তো এই প্রাণিজ উৎস থেকে কিন্তু আয়রনটা সবচেয়ে বেশি শরীরে শোষিত হয়। এছাড়াও আছে উদ্ভিজ্জ উৎস, যেমন পালং শাক, লাল শাক, কচু শাক, কচুরলতি, মটরশুঁটি, ডাল, বিটরুট, খেজুর এগুলো। এছাড়াও সাথে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার খেলেও তা সঠিকভাবে শোষিত হওয়ার জন্য ভিটামিন সি এর প্রয়োজন। এই কারণে খাবার সাথে একটু লেবু চিপে খাবেন বা খাবারের পর একটা টক ফল, যেমন লেবু, আমলকি, পেয়ারা, কমলা, মাল্টা খাওয়ার অভ্যাস করুন। খাবারের সাথে লেবুর রস মিশিয়ে খেলে এটা আয়রন শোষণের হারকে অনেক গুণে বাড়িয়ে দেয়। এছাড়াও আয়রন শোষণে বাধা দেয় এমন খাবারগুলো বর্জন করতে হবে। সেগুলো কি? সেটা হচ্ছে চা বা কফিতে থাকা ট্যানিন ও ক্যাফেইন, এগুলো কিন্তু আয়রন শোষণে বাধা দেয়। তাই খাবারের অন্তত ১ ঘন্টা আগে বা পরে চা কফি পান করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বা ওষুধও কিন্তু আয়রন শোষণে বাধা দিতে পারে।
এজন্য আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট কিন্তু একই বেলায় খাবেন না। এজন্য আমরা রোগীদেরকে সাধারণত ভাগ করে দেই যে দুপুরবেলা ক্যালসিয়াম খাবেন, রাতে আর সকালে আয়রন খাবেন, এভাবে ভাগ করে দেওয়া হয়। এছাড়াও আয়রন এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট খেতে হবে। গর্ভাবস্থায় দ্বিতীয় মাস থেকে শুরু করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত আয়রন এবং ফলিক অ্যাসিড নিতে হবে। অনেক সময় কেবল খাবার থেকে প্রয়োজনীয় চাহিদা পূরণ হয় না, তাই সাপ্লিমেন্ট গ্রহণ করাও জরুরি। এছাড়াও কৃমি যদি থেকে থাকে সে কৃমির ওষুধও খেতে হবে। শরীরে কৃমি থাকলে তা রক্ত শুষে নেয় এবং রক্তশূন্যতা তৈরি করে। তাই গর্ভাবস্থার নিরাপদ সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ওষুধ সেবন করা উচিত কিনা তা নিশ্চিত হয়ে নিবেন ডক্টরের কাছ থেকে। এছাড়াও আপনাকে নিয়মিত চেকআপে থাকতে হবে। গর্ভাবস্থার শুরু থেকেই কিন্তু আপনাকে নিয়মিত রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা বা সিবিসি টেস্ট করানোর প্রয়োজন। যদি হিমোগ্লোবিন 10 এর নিচে থাকে তবে কোনো রকম ঘরোয়া টোটকা ব্যবহার না করে কিন্তু সরাসরি একজন হেমাটোলজিস্টের পরামর্শ নিতে হবে। কারণ প্রেগন্যান্সির লাস্টের দিকে কিন্তু হিমোগ্লোবিন আরো কমে যেতে পারে। এজন্য আগে থেকেই হিমোগ্লোবিন লেভেলটা ঠিক রাখার জন্য ডক্টরের পরামর্শ মতো আপনাকে চলতে হবে। তীব্র রক্তশূন্যতার ক্ষেত্রে চিকিৎসকরা ইনজেকশন বা প্রয়োজন বোধে রক্ত দেওয়ারও পরামর্শ দিতে পারেন। গর্ভাবস্থায় রক্তশূন্যতা কোনো কিন্তু সাধারণ অবহেলার বিষয় নয়। এটি একটি সুস্থ প্রজন্ম এবং মায়ের জীবনের জন্য হুমকিস্বরূপ। সঠিক পুষ্টি, পর্যাপ্ত বিশ্রাম এবং সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। মনে রাখবেন, একজন সুস্থ মাই কিন্তু দিতে পারে একটি সুস্থ ও সুন্দর সন্তান। তাই গর্ভাবস্থার শুরু থেকেই সচেতন হন এবং নিজের ও অনাগত শিশুর প্রতি যত্নশীল থাকুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।